হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ব্যাগ। থার্মোডাইনামিক্সের প্রথম চ্যাপ্টারে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি, তারপরে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবং তারপরে আমরা দেখেছিলাম যে রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস বলতে কি বুঝি। তো আজকে থার্মোডাইনামিক্সের সেকেন্ড লেকচারে আমরা যেখান থেকে কন্টিনিউ করব সেটা হচ্ছে কি ওয়ার্ক, অর্থাৎ থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে আমরা ওয়ার্ক বলতে কি বুঝি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব যে সেট আপটা কি। এখানে একটা গ্যাসের সিলিন্ডার আছে, সিলিন্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে পিস্টন। পিস্টন তার প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটা হচ্ছে কি ভলিউম ভি1, ভলিউম ভি1, এবং পিস্টনের উপরে এক্সটার্নাল প্রেসার পি দেওয়ার ফলে পিস্টনটা তার অন্তিম অবস্থায় যেখানে পৌঁছেছে সেই অবস্থায় সে গ্যাসের সিলিন্ডারের আয়তন হচ্ছে ভি2। তাহলে এ ইন্টু ডেল্টা এক্স অর্থাৎ ডেল্টা ভি সমান হচ্ছে কি ভি2 মাইনাস ভি1। ভি2 সমান হচ্ছে কি ফাইনাল ভলিউম এবং ভি1 হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম। এবং পিস্টনের ক্রস সেকশনাল এরিয়াটা এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা হচ্ছে এ। এখানে টু ডাইমেনশনালের জন্য ক্রস সেকশনাল এরিয়া ভালোভাবে বোঝানো যাচ্ছে না, তাই ক্রস সেকশন এরিয়াটা এখানে দেখানো হয়েছে। তো আমরা শুরু করবো আজকে, সেটা হচ্ছে কি ওয়ার্ক। ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার ফোর্স কে আমরা রিপ্লেস করব এই পি এক্সটার্নাল দ্বারা। তো পি এক্সটার্নালটা কি? পি এক্সটার্নাল প্রেসার হচ্ছে পিস্টনের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে পিস্টনের এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি হবে? তাহলে পিস্টনের এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ইকুয়াল টু পি এক্সটার্নাল, পি এক্সটার্নাল ইন্টু এ। এবং ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? পিস্টনটা আগে ছিল এই অবস্থায় এবং তার পিস্টনের অন্তিম অবস্থা হচ্ছে এটা। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স ইকুয়াল টু পি এক্সটার্নাল কে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেব ইন্টু এ কে ডেল্টা এক্স এর সঙ্গে জুড়ে দেব, এ ইন্টু ডেল্টা এক্স সমান হচ্ছে পি এক্সটার্নাল আর এ ইন্টু ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা ভি, মানে যেটুকু ভলিউম চেঞ্জ হয়ে যায় ইন্টু ডেল্টা ভি। অতএব ওয়ার্ক সমান আমরা যেটা পেলাম, ওয়ার্ক ইকুয়াল টু পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। এই যে ওয়ার্ক ইকুয়াল টু পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, এটাকে বলা হয় থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে পিভি ওয়ার্ক। পিভি ওয়ার্ক, এটা তো বলো ওয়ার্কের ব্যাপার। এবার ওয়ার্ক দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল প্রেসার দেওয়ার ফলে পিস্টন তার প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় আসে, অর্থাৎ সিস্টেমের উপর কাজ হতে পারে। আবার সিস্টেমের ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসের প্রেসারের দরুন পিস্টনের উপরে যখন বল প্রয়োগ করবে তখন পিস্টন আবার এক্সপ্যান্ডও করতে পারে। তার জন্য সেই এক্সপ্যানশন ওয়ার্কটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই দি গ্যাস। তাহলে ওয়ার্ক দেখা গেল যে দুই প্রকারের হতে পারে, অর্থাৎ এক্সটার্নাল প্রেসারের প্রভাবে যে ওয়ার্কটা হয় সেটা হচ্ছে সিস্টেমের উপরে ওয়ার্ক। আবার সিস্টেমের ভিতরের গ্যাসের মলিকিউলস দ্বারা যে প্রেসার তৈরি হয় পিস্টনের উপরে, সেই প্রেসারের দরুন যে ওয়ার্ক হয় সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই দি গ্যাস। তাহলে নাম্বার ওয়ান, এক্সপ্যানশন ওয়ার্ক। এক্সপ্যানশন ওয়ার্কটাকে আবার বলা হয় ওয়ার্ক ডান বাই দি গ্যাস।
আর এই ওয়ার্ক ডান বাই দি গ্যাসকে সবসময় নেগেটিভ সাইন দ্বারা দেখানো হয়, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দি গ্যাস ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। তাহলে এটা গেল এক্সপানশন ওয়ার্ক। এক্সপানশন ওয়ার্কের মতোই কম্প্রেশন ওয়ার্ক আছে। নাম্বার 2, কম্প্রেশন ওয়ার্ক। এই কম্প্রেশন ওয়ার্ককে বলা হয় ওয়ার্ক ডান অন দি গ্যাস। তাহলে কম্প্রেশন ওয়ার্ক হয়ে যাবে ওয়ার্ক ডান অন দি গ্যাস। আর ওয়ার্ক ডান অন দি গ্যাসকে পজিটিভ সাইন দ্বারা ধরা হয়, ইকুয়াল টু প্লাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেখান থেকে পি এক্সটার্নাল কে নিয়ে আসা হলো ফোর্সের জায়গায়, ইন্টু এ ইন্টু ডিসপ্লেসমেন্ট ডেল্টা এক্স, এখান থেকে পি এক্সটার্নাল ইন্টু এ কে ডেল্টা এক্স এর সঙ্গে জুড়ে দেওয়া হলো, সমান হয়ে গেল পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। আর এই ওয়ার্ক সমান পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, এটাকে থার্মোডাইনামিক্সে পিভি ওয়ার্ক বলা হয়। এই ওয়ার্ক আবার দুই ভাবে হতে পারে, একটা হতে পারে এক্সপ্যানশন ওয়ার্ক অর্থাৎ সিস্টেম দ্বারা ওয়ার্ক, আবার হতে পারে কম্প্রেশন ওয়ার্ক অর্থাৎ সিস্টেমের উপরে ওয়ার্ক। থার্মোডাইনামিক্স এর ভাষায় কেমিস্ট্রিতে এক্সপ্যানশন ওয়ার্কটাকে ধরা হয় নেগেটিভ, এবং কম্প্রেশন ওয়ার্ক অর্থাৎ সিস্টেমের উপরে যে ওয়ার্ক সেটাকে ধরা হয় পজিটিভ। তো এটা চলে গেল আমাদের ওয়ার্কের ব্যাপার। একটা নিউমেরিক্যাল করা যাক, তাহলে আমাদের এই ওয়ার্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রবলেম, one mole of an ideal gas expands against constant external pressure, external প্রেসারটা হচ্ছে কি atmospheric pressure, from 1 liter to 5 liter. Calculate work done by the gas. তাহলে 1 mole of an ideal gas expand against constant external pressure, যেটা হচ্ছে কি atmospheric pressure, from 1 liter to 5 liter. Calculate work done by the gas. এর সমাধান করতে গেলে আমরা দেখব P externalটা কি। P external equal to 1 atmosphere, আর ডেল্টা ভি সমান V2 minus V1। V2 কত 5 লিটার মাইনাস V1 1 লিটার, তাহলে 5 লিটার মাইনাস 1 লিটার 4 লিটার। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, therefore
work done by the gas equal to minus P external into delta V, minus P external into delta V. P external এর ভ্যালু কত? 1 atmosphere সমান 1 atmosphere into delta V এর ভ্যালু হচ্ছে 4 লিটার। এটা সমান দাঁড়িয়ে যাবে 4 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু -4 লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার কিন্তু এনার্জির ইউনিট। এই লিটার অ্যাটমসফিয়ারকে যদি আমরা জুলে কনভার্ট করতে যাই তাহলে আমরা দেখে নেব 1 লিটার অ্যাটমসফিয়ার কে নিয়ারলি ইকুয়াল টু 100 জুল নেওয়া যেতে পারে। তাহলে -4 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়াল টু -4 into 100 joule equal to -400 joule। ওকে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস সমান হচ্ছে কি -P external into delta V। P external এর ভ্যালু কত? 1 atmosphere, যেটা কনস্ট্যান্ট অ্যাটমসফেরিক প্রেসারের বিরুদ্ধে সিস্টেম ওয়ার্ক করছে, আর ডেল্টা ভি হচ্ছে 5 লিটার - 1 লিটার সমান 4 লিটার। ওকে, এবার আমরা দেখব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর দৃষ্টিকোণ থেকে ওয়ার্ক, থার্মোডাইনামিক্স ওয়ার্ক, অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স and work। Number 1, isothermal process। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। আইসোথার্মাল প্রসেস মানে ডেল্টা টি ইকুয়াল টু 0। আইসোথার্মাল প্রসেস বলতে বোঝায় এমন একটা প্রসেস যে প্রসেসের প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় সিস্টেমের টেম্পারেচার এক থাকে। ধরলাম কোন একটা সিস্টেম তার ইনিশিয়াল একটা স্টেট থেকে ফাইনাল একটা স্টেটে যাচ্ছে। ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার সময় এই পুরো প্রসেস বরাবর সিস্টেমের টেম্পারেচার, ধরা যাক ইনিশিয়াল অবস্থায় সিস্টেমের টেম্পারেচার ছিল টি, এই পুরো প্রসেস বরাবর সিস্টেমের টেম্পারেচার থাকছে টি, এবং এই ফাইনাল স্টেটেও সেই সিস্টেমের টেম্পারেচার হচ্ছে টি। এই ধরনের প্রসেসগুলোকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। এবং মজার ব্যাপার হলো এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা টি তো 0, যেহেতু টি ইনিশিয়াল এবং টি ফাইনাল হচ্ছে 0, মানে টি মাইনাস টি 0 হয়ে যাবে। সিস্টেমের ইন্টারনাল এনার্জি অর্থাৎ ডেল্টা ইউ ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ সিস্টেমের ইন্টারনাল এনার্জি টেম্পারেচারের ফাংশন। টেম্পারেচার যদি না চেঞ্জ হয় তাহলে সিস্টেমের ইন্টারনাল এনার্জিরও কোনো রকম চেঞ্জ হয় না।
তো ফার্স্ট থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে আমরা যেটা পাবো ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো। এই ডেল্টা ইউ যেহেতু জিরো হয়ে যাবে তাহলে আমরা পাবো সেখান থেকে কিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম যে পরিমাণ হিট অ্যাবজর্ব করে ঠিক সম পরিমাণ হিট সিস্টেম কাজ করতে খরচ করে দেয়। ধরা গেল যে সিস্টেম যে পরিমাণ হিট কালেকশন করলো সারাউন্ডিংস থেকে ঠিক সেই পরিমাণ হিট কালেকশন করে ঠিক সেই অবস্থাতেই সিস্টেম ডাব্লিউ পরিমাণ ওয়ার্ক করে সেটাকে খরচ করে দেয়। এটাই হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর দৃষ্টিকোণ থেকে আইসোথার্মাল প্রসেসের একটা অবস্থা। এটা গেল আইসোথার্মাল প্রসেস। নেক্সট হচ্ছে আইসোবারিক প্রসেস। নাম্বার 2, আইসোবারিক প্রসেস। আবার আমরা চলে যাব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর যে সমীকরণ ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। মজার ব্যাপার হলো এখানে ডেল্টা ইউ, কিউ এবং ডাব্লিউ কোনোটাই সরাসরি ভাবে প্রেসারের সঙ্গে সম্পর্কিত নয়। তাই আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে আমরা এই সমীকরণ থেকে কোনো কিছু বলতে পারবো না। অর্থাৎ ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ এই সমীকরণ অ্যাজ ইট ইজ থেকে যাবে, এখানে আমরা কিছু বলতে পারবো না। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইসোকোরিক প্রসেস। নাম্বার 3, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু জিরো, এবং ডেল্টা ভি ইকুয়াল টু যেহেতু জিরো তাই আমরা ওয়ার্ক বলতে যেটা বুঝি ওয়ার্ক ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। যেহেতু ডেল্টা ভি এর মান জিরো তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু জিরো, অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু হয়ে যাবে জিরো। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা যেটা পাবো ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। যেহেতু আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু জিরো, ডাব্লিউ এর ভ্যালু জিরো, অতএব আমরা দেখতে পাচ্ছি ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ। অর্থাৎ একটা সিস্টেম আইসোকোরিক প্রসেসে যে পরিমাণে হিট কালেকশন করবে সারাউন্ডিংস থেকে ঠিক সম পরিমাণ হিটকে তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধিতে কাজে লাগিয়ে দিবে। এটা হচ্ছে কি আইসোকোরিক প্রসেস ইন দি সাইড অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নোট করতে পারি। নোট, আইসোকোরিক প্রসেস মানে হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু হচ্ছে জিরো। তো আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ডাব্লিউ যেহেতু জিরো, ডাব্লিউ ইকুয়াল টু জিরো, সেহেতু আইসোকোরিক প্রসেসের হিটকে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু কিউ ভি। এই কিউ ভি বলতে বোঝায় যে ভলিউম কনস্ট্যান্ট, অর্থাৎ আইসোকোরিক প্রসেস। এবং আমরা এই সমীকরণ থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখতে পাচ্ছি
কিউ আমরা জানি হচ্ছে পাথ ফাংশন, কিন্তু এই আইসোকরিক প্রসেসের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ, আবার ডেল্টা ইউ আমরা জানি স্টেট ফাংশন। তাহলে কিউ জেনারেলি হয় পাথ ফাংশন, কিন্তু আইসোকরিক প্রসেসের ক্ষেত্রে কিউ হয়ে যায় স্টেট ফাংশন। তাহলে নোটে আমরা লিখব কিউ জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে কি পাথ ফাংশন, কিন্তু কিউ ভি অর্থাৎ আইসোকরিক প্রসেসে যে হিট সিস্টেম কালেকশন করে সেই হিটটা হয়ে যায় কি স্টেট ফাংশন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আইসোকরিক প্রসেসের। নেক্সট যে প্রসেসের দিকে আমরা যাব সেটা হচ্ছে সাইক্লিক প্রসেস। তাহলে নাম্বার 4 সাইক্লিক প্রসেস। আবার আমরা একইভাবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে যেটা পাই সেটা হচ্ছে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। আর আমরা জানি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যে কোনো স্টেট ফাংশনের ভ্যালু 0 হয়, অর্থাৎ ইন্টারনাল এনার্জি যেহেতু একটা স্টেট ফাংশন, তাই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ সেটা 0 হয়, অর্থাৎ ডেল্টা ইউ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ডেল্টা ইউ ইকুয়াল টু 0। তাহলে ফার্দার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে ইনক্রিজ করে আমরা পাবো কিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, অর্থাৎ সিস্টেম যে পরিমাণ হিট সারাউন্ডিংস থেকে কালেকশন করবে ঠিক সম পরিমাণ হিট সিস্টেম ওয়ার্ক অর্থাৎ কাজ করতে ব্যয় করে দেবে। এটা গেল কি সাইক্লিক প্রসেস। নেক্সট আমরা প্রসেসে যেটা যাব নাম্বার 5 অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেস আমি বলেছিলাম এটা অনেকটা আইসোলেটেড সিস্টেমের মতো আচরণ করে। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে কোন রকম হিটেরও এক্সচেঞ্জ হয় না এবং মাসেরও এক্সচেঞ্জ হয় না। তো আবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ থেকে আমরা পাবো যেহেতু সিস্টেম সারাউন্ডিংস কে হিট দেয় না বা সারাউন্ডিংস থেকে হিট নেয় না, তাই এই কিউ এর ভ্যালু শূন্য হয়ে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা পাচ্ছি ডেল্টা ইউ ইকুয়াল টু ডাব্লিউ। এবং মজার ব্যাপার হলো ডাব্লিউ আমরা জানি পাথ ফাংশন অর্থাৎ ওয়ার্ক, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা ইউ, আর ডেল্টা ইউ আমরা জানি স্টেট ফাংশন। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডাব্লিউ হয়ে যায় কি স্টেট ফাংশন। তাহলে নোট ডাব্লিউ হলো পাথ ফাংশন অর্থাৎ ওয়ার্ক, কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউ অ্যাডিয়াবেটিক এডি বলতে অ্যাডিয়াবেটিক প্রসেসের যে ডাব্লিউ এর ভ্যালু তাকে বোঝায়, সেটা হয়ে যাবে স্টেট ফাংশন।
অর্থাৎ কিউ যখন 0 হয়ে যাচ্ছে, কিউ এর ভ্যালু যখন 0, তখন W ইকুয়াল টু W অ্যাডিয়াবেটিক। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে এটা চলে গেল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রসেসে কিভাবে ওয়ার্ক রিলেট করে পরস্পরের সঙ্গে, সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা দেখবো যেটা ক্যালকুলেশন অফ ওয়ার্ক। তাহলে এবার আমরা চলে যাব ক্যালকুলেশন অফ ওয়ার্ক। ক্যালকুলেশন অফ ওয়ার্কের নাম্বার 1, আইসোথার্মাল প্রসেস। অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কিভাবে ওয়ার্কের ক্যালকুলেশন করা হয়। আইসোথার্মাল প্রসেসের আবার আমরা যদি দুটো কেস আছে, একটা হচ্ছে ইরিভার্সিবল আইসোথার্মাল প্রসেস আর একটা হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস। তো দুটোর ক্ষেত্রে ওয়ার্কের ক্যালকুলেশন আলাদা হয়। যেহেতু ওয়ার্ক হচ্ছে পাথ ফাংশন, তাই রিভার্সিবল এর ক্ষেত্রে তার ভ্যালু আলাদা হয়, আবার ইরিভার্সিবল ক্ষেত্রে তার ভ্যালু আলাদা হয়। তাই আমরা কেস 1 দেব। কেস 1, irreversible isothermal process। আমরা যদি শুরু করি এইভাবে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস W equal to minus P external into delta V, অর্থাৎ W equal to minus P external into delta V equal to minus P external delta V মানে হচ্ছে কি V final minus V initial। V final কে আমরা V2 দ্বারা প্রকাশ করে থাকি এবং V initial কে V1 দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ডেল্টা V equal to V2 minus V1। আবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা জানি PV equal to nRT। PV equal to nRT। আর এই ইকুয়েশন থেকে যেহেতু আইসোথার্মাল প্রসেস অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট, আমরা এখান থেকে লিখতে পারি V2 equal to nRT by P2 এবং V1 equal to nRT by P1। এই V2 এবং V1 এর ভ্যালুকে আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে সেই সমীকরণের রূপটা যে রূপটা নিবে সেটা হচ্ছে W equal to minus P external into
nRT by P2 minus nRT by P1। তাহলে ইররিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল ওয়ার্ক ক্যালকুলেশনের যে সমীকরণটা দাঁড়ালো সেটা হলো W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু এনআরটি বাই পি টু মাইনাস হচ্ছে nR2 বাই P1। পি এক্সটার্নাল হচ্ছে এক্সটার্নাল প্রেসার, অর্থাৎ পিস্টনের উপরে বাইরে থেকে যে প্রেসারটা দেওয়া হয়। P1 হচ্ছে সিস্টেমের ইনিশিয়াল প্রেসার, অর্থাৎ সিস্টেমের মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাস দ্বারা পিস্টনের উপরে যে প্রেসার দেওয়া হয় সেটা হচ্ছে P1। এবং P2 হচ্ছে কি ফাইনাল প্রেসার সিস্টেমের, অর্থাৎ পি এক্সটার্নালের বিরুদ্ধে গ্যাস যদি এক্সপ্যান্ড করে তাহলে গ্যাসের ফাইনাল প্রেসার গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে P2। ওকে, এটা গেল হচ্ছে আইসোথার্মালের ইররিভার্সিবল আইসোথার্মাল প্রসেস। নাম্বার 2, কেস 2 আমরা যদি দেখি, এটা তোমরা নোট করে নাও। কেস 2, কেস 2 হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস। রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস। আমরা একইভাবে শুরু করব। W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এবং সেটা রিভার্সিবল, মজার ব্যাপার হলো যে বাইরে থেকে পিস্টনের উপরে যে প্রেসারটা দেওয়া হয় অর্থাৎ পি এক্সটার্নাল, এবং সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাস দ্বারা যে পিস্টনের উপরে প্রেসার দেওয়া হয় ভিতর থেকে সেটা হচ্ছে কি পি ইন্টারনাল। এবং আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে পি এক্সটার্নাল নিয়ারলি ইকুয়াল টু পি ইন্টারনাল, এটা আমরা বলতে পারি। তার কারণ প্রত্যেকটা স্টেপে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এক্সটার্নাল প্রেসার এবং ইন্টারনাল প্রসেসের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বজায় থাকে, অর্থাৎ এক্সটার্নাল প্রেসার এবং ইন্টারনাল প্রেসারের মধ্যে ডিফারেন্স খুবই কম থাকে। তার জন্য আমরা পি এক্সটার্নাল নিয়ারলি ইকুয়াল টু পি ইন্টারনাল ধরে নিতে পারি। এরপরে আমরা যেভাবে আগাবো, W ইকুয়াল টু পি এক্সটার্নাল এর জায়গায় আমরা বসিয়ে দেব পি ইন্টারনাল মাইনাস পি ইন্টারনাল, আর ডেল্টা ভি এর জায়গায় আমরা যেটা দিব সেটা হচ্ছে W ইকুয়াল টু মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডেল্টা ভি মানে হচ্ছে V2 মাইনাস V1। ওকে, এবং সিস্টেমটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে কি V1 থেকে V2 তে যাচ্ছে, আর এই ডেল্টা ভি কে আমরা ডিভি দ্বারা রিপ্লেস করে দেব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। অর্থাৎ রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে প্রত্যেকটা ছোট ছোট স্টেপে যে ওয়ার্কটা ডান হয় সেই ওয়ার্কটাকে পুরোটাকে সাম করতে হবে, তাহলে একটা পুরো প্রসেসে তার টোটাল ওয়ার্ক ক্যালকুলেশনটা করা যায়। আর এই ধরনের প্রসেসের ক্ষেত্রে ম্যাথামেটিক্স যে টুলটার হেল্প নেওয়া হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দেব W ইকুয়াল টু মাইনাস পি ইন্টারনাল V2 মাইনাস V1, সরি V2 মাইনাস V1 কে আবার ডিভি দ্বারা আমরা
প্রকাশ করতে পারি। মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি। এই পি ইন্টারনালকে আমরা প্রকাশ করতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি, আইডিয়াল গ্যাস সমীকরণ দ্বারা আমরা প্রতিস্থাপিত করতে পারি। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি আর আইডিয়াল গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আবার আমরা আইডিয়াল গ্যাস সমীকরণ অনুযায়ী জানি পিভি ইকুয়াল টু এনআরটি বা পি ইকুয়াল টু এনআরটি বাই ভি। এই পি হচ্ছে এখানকার পি ইন্টারনাল, তো এই পি ইন্টারনাল ইকুয়াল টু এনআরটি বাই ভি কে যদি এখানে রিপ্লেস করি তাহলে আমরা যেটা পাবো মাইনাস এনআরটি বাই ভি ইন্টু ডিভি। তাহলে আমরা দেখতে পেলাম W ইকুয়াল টু মাইনাস এনআরটি বাই ভি ডিভি। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন V1 টু V2, অর্থাৎ সিস্টেমের প্রাথমিক ভলিউম ছিল V1 এবং অন্তিম ভলিউম হচ্ছে V2। এই V1 এবং V2 বরাবর যদি পুরো পার্টটার ইন্টিগ্রেশন করা যায় তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডান বের করতে পারবো। তাহলে W ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন V1 টু V2 nRT বাই VdV। এক্ষেত্রে যেহেতু প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস তাহলে T কনস্ট্যান্ট, আর আমরা জানি গ্যাস কনস্ট্যান্ট, N সেটাও একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে সেটাও কনস্ট্যান্ট হয়। তাহলে nRT হচ্ছে পুরো কনস্ট্যান্ট, তাহলে সেটাকে আমরা বাইরে বের করতে পারি। তাহলে W ইকুয়াল টু মাইনাস nRT इंटीग्रेशन V1 टू V2 dV by V, ओके, समान माइनस nRT इंटीग्रेशन dV by V আমরা জানি তার ইন্টিগ্রেশন হয় কি ln V। তাহলে এটা হয়ে যাবে ln V, লিমিট হচ্ছে V1 টু V2, এটা সমান হয়ে যাবে মাইনাস nRT ln V2 মাইনাস ln V1 সমান মাইনাস nRT ln V2 by V1। এটা হচ্ছে ন্যাচারাল লগারিদমের নিয়ম ln V2 by V1। আবার এই ln কে যদি আমরা log বেস 10 এর ফর্মে আনতে যাই তাহলে আমরা পাবো W ইকুয়াল টু माइनस 2.303 nRT माइनस
2.303 nRT log base 10 V2 by V1। আবার আমরা জানি P1 V1 equal to P2 V2 বা V2 by V1 equal to P1 by P2। V2 by V1 equal to P1 by P2 কে আমরা যদি এখানে রিপ্লেস করি তাহলে আরেকটা ওয়ার্কের ইকুয়েশন দাঁড়াবে, সেটা হলো W equal to minus 2.303 nRT log P1 by P2। তাহলে আমরা রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ক্যালকুলেশনে বেশ কতগুলো সমীকরণ আমরা পাচ্ছি। তার মধ্যে নাম্বার 1 এটা একটা, W equal to minus nRT ln V2 by V1। আর একটা হচ্ছে এটা, এবং আর একটা হচ্ছে এটা। প্রবলেম অনুযায়ী কখন কোন সমীকরণটা দরকার সেটা আমাদেরকে ঠিকভাবে বুঝে নিতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা গেল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কের ক্যালকুলেশন। নাম্বার 1 ছিল আমরা দেখেছিলাম ইরিভার্সিবল প্রসেস এবং নাম্বার 2 রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস। নেক্সট আমরা চলে যাব নাম্বার 2 isobaric process। আবার আমরা শুরু করবো সেই একই ভাবে। আমরা যদি ধরে নিই যে ওয়ার্ক ডান বাই দি সিস্টেম, তাহলে W ইকুয়াল টু মাইনাস P এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। এখান থেকে আমরা পেতে পারি মাইনাস P এক্সটার্নাল V2 মাইনাস V1। P এক্সটার্নাল দেওয়া থাকবে বা V2 দেওয়া থাকবে, V1 দেওয়া থাকবে, ওয়ার্ক ক্যালকুলেশন করতে বলবে। মোট কথা V2 বা V1 এই জায়গাগুলোতে আবার P1 বা P2 এগুলো দেওয়া থাকতে পারে। আমরা প্রবলেমের উপর ডিপেন্ড করে এই ইকুয়েশন ফেলে আমরা সেই ক্যালকুলেশনটা করব। এটা গেল আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে সেরকম কোনো জটিল ব্যাপার নেই, সিম্পল এই সমীকরণটা আমরা ব্যবহার করব এবং সমাধান করব। নাম্বার 3 isochoric process। আইসোকোরিক প্রসেস মানে ডেল্টা ভি ইকুয়াল টু 0, অর্থাৎ পিস্টনের কোন রকম ওঠা নামা কোনটাই হয় না, সেটা হচ্ছে কি আইসোকোরিক প্রসেস। আর থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে পিভি ওয়ার্কের ক্ষেত্রে সিস্টেমের যদি ওঠানামা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো ওয়ার্কই হয় না। ডেল্টা ভি যেহেতু 0, তাহলে এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাব W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি সমান
মাইনাস পি এক্সটার্নাল ইন্টু 0 ইকুয়াল টু 0, অর্থাৎ আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। ওকে, নাম্বার 4, নাম্বার 4, সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে যে ধরনের প্রবলেমগুলো আমাদের এক্সামে দেখা যায় সেগুলো হলো কি, যে তারা পিভি ডায়াগ্রাম দিয়ে দেবে। যেমন ফর এক্সাম্পল প্রেসার ভার্সাস ভলিউম ডায়াগ্রাম দেবে, তার একটা সাইকেল দিয়ে দিবে। ধরা যাক সাইকেলটা হচ্ছে এটা, এ বি সি ডি। সাইকেলটা এইভাবে যাচ্ছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ। আবার একই রকম ভাবে প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম দিয়ে দিবে। এক্ষেত্রে তারা কি করবে, সাইকেলটা তো দিবে একই রকম, কিন্তু এক্ষেত্রে এ বি সি ডি সাইকেলের ডিরেকশনটাকে চেঞ্জ করে দেবে। অর্থাৎ ডিরেকশনটা তারা করে দেবে কি, এ থেকে ডি তে, ডি থেকে সি, সি থেকে বি, আবার বি থেকে এ। তাহলে কেস দুটো পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কেস 1, এটা হলো কেস 1 এবং এটা হলো কেস 2। এক্ষেত্রে দেখতে পাচ্ছি সাইকেলটা ক্লকওয়াইজ এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি সাইকেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই পিভি কার্ভের ওয়ার্ক ডান হলো এরিয়া এনক্লোজড ইন দি পিভি কার্ভ। বাট শুনে না, যখন ডিরেকশন ক্লকওয়াইজ তার ভ্যালু হবে মাইনাস, এবং যখন ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ তার ভ্যালু হচ্ছে প্লাস। অর্থাৎ এক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস area enclosed in PV diagram. আর এক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু প্লাস area enclosed in PV diagram.
তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কেস 1 যখন সাইকেলটা ক্লকওয়াইজ থাকে, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এ, এক্ষেত্রেও ওয়ার্ক ডান হচ্ছে এরিয়া এনক্লোজড, এবং অ্যান্টি ক্লকওয়াইজ সেখানেও ওয়ার্ক ডান হচ্ছে এরিয়া এনক্লোজড ইন পিভি ডায়াগ্রাম। বাট ক্লকওয়াইজ এর কেসে সেটাকে ওয়ার্ক ডান কে নেওয়া হয় মাইনাস, আবার অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কে নেওয়া হয় প্লাস। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি মাইনাস অর্থাৎ এটা সিস্টেম ওয়ার্ক করছে, আর এখানে প্লাস মানে হচ্ছে সিস্টেমের উপরে ওয়ার্ক হচ্ছে। এটা গেল হচ্ছে সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডান। ওকে, লাস্ট প্রসেস হলো ওপেন কন্টেইনার। ওপেন কন্টেইনার ধরলাম এখানে একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে কেমিক্যালস আছে, এবং বেশ কয়েকটা কেমিক্যালস আছে এখানে, এবং তাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এই কেমিক্যাল রিয়াকশনের ফলে এখান থেকে যে গ্যাস নির্গত হবে, সেই গ্যাসটা যখন বাইরের দিকে বেরোতে থাকবে, তখন এখানে যে বাইরে অ্যাটমসফিয়ার আছে, এখানে যে বাইরে অ্যাটমসফিয়ার আছে, এই অ্যাটমসফিয়ারের কিন্তু একটা নির্দিষ্ট প্রেসার আছে, সেটা হচ্ছে কি 1 atm প্রেসার। এখানে কেমিক্যালস এর মাঝে যখন কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং তার ফলে যখন গ্যাস নির্গত হচ্ছে, সেই গ্যাসটাকে এই অ্যাটমসফেরিক প্রেসারের এগেইনস্টে বাইরে বের হতে হচ্ছে, মানে তাকে একটা ওয়ার্ক করতে হচ্ছে। এর দরুন যে ওয়ার্কটা হয় সেটাকে আবার আমরা সেই একই রকম ভাবে ওয়ার্ক ডান W ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি। এই ইকুয়েশন থেকে যেটা পাবো ওয়ার্ক ডান ইকুয়াল টু পি এক্সটার্নাল এর ভ্যালু যেহেতু এখানে 1 অ্যাটমসফিয়ার, তাহলে W ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ডেল্টা ভি। আবার আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। যেহেতু এখানে অ্যাটমসফেরিক প্রেসার 1 অ্যাটমসফিয়ার কনস্ট্যান্ট, তাই আমরা এখান থেকে পেতে পারি, যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে প্রেসার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে প্রেসারের কোনো পরিবর্তন হবে না, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু ডেল্টা এনজি আরটি। সরি, জিটাকে নিচে লেখা হয়। পার্সিয়াল ডিফারেন্সিয়েট করলে প্রেসার যেহেতু 1 অ্যাটমসফিয়ার, প্রেসারের ভ্যালু হচ্ছে 1 থেকে যাবে, এবং ভি এর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে আমরা দেখতে পাবো দাঁড়াবে হচ্ছে এটা ডেল্টা ভি ইকুয়াল টু ডেল্টা এনজি আরটি। যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারের রিঅ্যাকশন গুলো হয়, তাই ডেল্টা ভি ইকুয়াল টু ডেল্টা এনজি আরটি। এই ডেল্টা এনজি কি, ডেল্টা এনজি হলো gaseous product
মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট। অর্থাৎ কোন একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার সময় রিয়াকশনের আগে কিছু রিয়াক্ট্যান্ট থাকে এবং পরে প্রোডাক্ট তৈরি হয়। তো প্রোডাক্টের মধ্যে যে গ্যাসিয়াস মলিকিউল গুলো থাকবে তাদের মোলের সমষ্টি মাইনাস রিয়াকশনের আগে যদি কোনো গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট থেকে থাকে তাহলে তাদের যে মোল থাকে এই দুটোর ডিফারেন্সই হচ্ছে কি ডেল্টা এমজি, অর্থাৎ গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট। তাহলে এটা হলো ওপেন কন্টেনার। এই ওপেন কন্টেনারের ব্যাপারটা একটা নিউমেরিক্যালের মাধ্যমে ভালো বোঝা যায়। ধরলাম এই কন্টেনারের মধ্যে অ্যাকুয়াস HCl অ্যাসিড রাখা আছে। এখানে আছে অ্যাকুয়াস HCl, অর্থাৎ ডাইলিউটেড HCl আছে, এবং এর মধ্যে বাইরে থেকে জিঙ্ককে এর মধ্যে আস্তে আস্তে এই অ্যাকুয়াস HCl সলিউশনের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এখানে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এবং কেমিক্যাল রিয়াকশনটা কেমন, জিঙ্ক যখন অ্যাকুয়াস HCl এর মধ্যে যায় তখন যে রিয়াকশনটা হয় জিঙ্ক প্লাস HCl থেকে যেটা হয় সেটা হচ্ছে ZnCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস। সমীকরণটা ব্যালেন্স করলে আমরা পাবো Zn প্লাস 2HCl থেকে ZnCl2 প্লাস হাইড্রোজেন। অর্থাৎ এখানে যখনই অ্যাকুয়াস HCl সলিউশনের মধ্যে জিঙ্ককে নিমজ্জিত করা হবে তখনই এই সলিউশনে যখন HCl এবং জিঙ্কের রিয়াকশন হবে হাইড্রোজেন গ্যাস নির্গত হতে থাকবে। এখান থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হতে থাকবে। এই হাইড্রোজেন গ্যাসটাই বাইরের যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, অ্যাটমসফিয়ার, যার প্রেসার 1 অ্যাটমসফিয়ার, এই 1 অ্যাটমসফিয়ার প্রেসারের এগেইনস্টে হাইড্রোজেন গ্যাসটা ওয়ার্ক করে বাইরে বেরোয়। তো এই ক্ষেত্রে যে সিস্টেম ওয়ার্ক করে সেটা হচ্ছে কি, আমরা একটু আগে যেটা দেখলাম, ওয়ার্ক ইজ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল এর ভ্যালু যেহেতু 1, এক্ষেত্রে যেটা দাঁড়ায় ডেল্টা এনজি আরটি। এই ওয়ার্কটা এই হাইড্রোজেন গ্যাসকে করতে হয়, তারপরে সে বাইরে বেরোতে পারে। এই ক্ষেত্রে একটা নিউমেরিক্যাল যদি আমরা দেখি প্রবলেম, টু মোল অফ Zn is dissolved in aqueous HCl at 25 degrees Celsius in a open container.
ক্যালকুলেট work done by the system. তাহলে বলছে 2 mole of Zn is dissolved in aqueous HCl at 25 degree centigrade in an open container. Calculate work done by the system. তাহলে আমরা প্রথমেই এই রিঅ্যাকশন থেকে যেটা পাবো সেটা হচ্ছে Zn plus 2HCl থেকে ZnCl2 প্লাস হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ 1 মোল Zn থেকে 1 মোল হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। জিঙ্ক আছে এখানে মেটালিক অবস্থায়, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি M। HCl আছে অ্যাকুয়াস অবস্থায়, ZnCl2 থাকবে অ্যাকুয়াস অবস্থায় এবং হাইড্রোজেন হচ্ছে কি গ্যাসিয়াস অবস্থায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মোল Zn থেকে 1 মোল হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। তাহলে 2 মোল Zn থেকে 2 মোল হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। তাহলে আমরা বলতে পারি 2 mole Zn will produce 2 mole hydrogen gas. এই 2 মোল হাইড্রোজেন গ্যাসটাই বাইরের অ্যাটমসফেরিক প্রেসারের এগেইনস্টে কাজ করে বাইরে বেরোবে। তাহলে এটা সলিউশন করলে আমরা যেটা পাবো, work done by the gas W equal to minus delta Ng RT। delta Ng এর ভ্যালু হচ্ছে গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি রিঅ্যাক্ট্যান্টের মধ্যে কেউ গ্যাস না, শুধুমাত্র প্রোডাক্টে হাইড্রোজেন গ্যাস। তাহলে গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট যদি করি তাহলে ডেল্টা Ng এর ভ্যালু দাঁড়াবে 2। আর আর এর ভ্যালু আমরা যদি লিটার অ্যাটমসফিয়ার বা মোল কেলভিনে রাখি তাহলে এটা দাঁড়াবে 1/12 এবং টেম্পারেচারের ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 298 কেলভিন। এটাকে ক্যালকুলেশন করলে ধরে নি কোন একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে x সমান হচ্ছে মাইনাস x এবং ভ্যালুটা আসবে লিটার অ্যাটমসফিয়ারে। এই লিটার অ্যাটমসফিয়ারকে যদি আমরা জুলে কনভার্ট করতে যাই তাহলে আমরা করব কি 100 দ্বারা মাল্টিপ্লাই করব, মাইনাস এক্স ইন্টু 100। তাহলে দিস ইজ অল অ্যাবাউট the reaction in an open container and work done by the system. তাহলে আজকের লেকচার এই পর্যন্তই থাকছে। আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে কি থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কিভাবে হয় এবং ফার্স্ট ল এবং ওয়ার্ক ডানের সম্পর্কটা কি, এবং তারপরে ম্যাথামেটিক্যালি যদি আমরা রিভার্সেবল বা ইররিভার্সেবল প্রসেস, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, সাইক্লিক, সেই ধরনের প্রসেস গুলোর ক্ষেত্রে কিভাবে ওয়ার্ক ডান করা হয় থার্মোডাইনামিক্সে সেটা আমরা দেখলাম। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই থাকছে। ওকে।